আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিসার্চ। রিসার্চ শব্দটা শোনার পরে অনেকের কিন্তু মনে হতে পারে অনেক কঠিন একটা বিষয়, অনেক বড় একটা বিষয়, যা আমার নিজেরও প্রথম প্রথম মনে হয়েছিল। তো আমি দেখতে চাই রিসার্চ কত কঠিন, রিসার্চকে কত সহজভাবে প্রেজেন্টেশন করা যায়, সেদিক দিয়ে আমি চিন্তা করে আজকের ভিডিওটা বানাচ্ছি। যারা রিসার্চ শিখতে চান বা জানতে চান তারা দেখতে পারেন। তো এক্সট্রা কথা না বলে আমরা ক্লাস শুরু করি। তো রিসার্চ, রিসার্চের ভিতরেই কিন্তু এই শব্দের মিনিং বা অর্থ কিন্তু দেওয়া আছে। রিসার্চকে যদি আমরা ভাঙে, দুই ভাগে ভাঙ্গা হয়, তাহলে আমরা দেখতে পারি রি প্লাস সার্চ সমান রিসার্চ। রি মানে কি? রি মানে হচ্ছে পুনরায়, আবার। সার্চ মানে হচ্ছে খোঁজা। তাহলে রিসার্চ মানে হচ্ছে পুনরায় খোঁজা। এখন পুনরায় কি খুঁজবো? পুনরায় নতুন কিছু খুঁজবো। কিভাবে খুঁজবো? একটা সিস্টেমেটিক ওয়েতে বা সাইন্টিফিক ওয়েতে। তাহলে আমাদের কি দাঁড়ালো? সিস্টেমেটিক বা সাইন্টিফিক ওয়েতে নতুন কিছু খোঁজাই হলো রিসার্চ। আশা করি রিসার্চের এই যে বিষয়টুকু, মেন যে বেসিক বিষয়টুকু, সেটুকু আমি ক্লিয়ার করতে পেরেছি। আরেকবার বলছি, রি মানে পুনরায়, সার্চ মানে খোঁজা। তাহলে রিসার্চ মানে হচ্ছে পুনরায় খোঁজা। এখানে দুইটা কোশ্চেন আছে, আমরা কি খুঁজবো, কিভাবে খুঁজবো। রিসার্চ মানে হচ্ছে পুনরায় খোঁজা, নতুন কিছু খুঁজবো একটা সিস্টেমিক ওয়েতে বা সাইন্টিফিক ওয়েতে। তার জন্য তাকে আমরা বলছি রিসার্চ। আর আজকে আমরা রিসার্চের কিছু নির্দিষ্ট কিছু টার্ম সম্পর্কে জানবো, যেগুলো আমাদের পরবর্তী ক্লাসগুলোতে অনেক হেল্পফুল হবে। তো প্রথমে আমরা লিখেছি পপুলেশন। পপুলেশন জিনিসটা কি? পপুলেশন জিনিসটা হলো একজন রিসার্চার যখন যাদের উপর রিসার্চ করবে তারাই হচ্ছে পপুলেশন। আসলে একটা এক্সাম্পল দিয়ে আমরা শিখি। মনে করেন ঢাকা সিটির ভিতরে যতগুলো নার্সিং কলেজ আছে, নার্সিং কলেজের প্রতিটি স্টুডেন্ট আমার এই রিসার্চ ক্লাস করার ফলে তাদের রেজাল্টের কি পরিবর্তন হলো সেই বিষয় নিয়ে আমরা রিসার্চ করতে যাচ্ছি। যে ঢাকা সিটির ভিতরে যতগুলো নার্সিং কলেজ আছে, এই কলেজের স্টুডেন্টরা আমার ক্লাসটা করার পরে তাদের রেজাল্টের কি পরিবর্তন হলো সেই বিষয় নিয়ে আমরা রিসার্চ করব। তাহলে এখানে পপুলেশন কারা হবে? যাদের উপরে রিসার্চার রিসার্চ করবে। তাহলে ঢাকা সিটির প্রতিটা নার্সিং কলেজের প্রতিটা স্টুডেন্ট, প্রতিটা স্টুডেন্টই হচ্ছে পপুলেশন। কারণ যাদের উপরে রিসার্চার রিসার্চ করবে তারাই হচ্ছে পপুলেশন। আরেকটু ক্লিয়ার করি, ধরে নিন ঢাকার ভিতর 100 নার্সিং কলেজ আছে, ঢাকা সিটির ভিতরে 100 নার্সিং কলেজ আছে, এবং 100 নার্সিং কলেজের ভিতরে ধরে নিন 4000 স্টুডেন্ট আছে, 4000 স্টুডেন্ট আছে। তাহলে এখন আমি রিসার্চ করতে চাচ্ছি, আমার ক্লাস করার ফলে তাদের রেজাল্টের কি পরিবর্তন হলো। তাহলে এই 4000 স্টুডেন্ট প্রত্যেকেই হচ্ছে আমার পপুলেশন। এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্যাম্পল। স্যাম্পল জিনিসটা কি? আমাদের যে 4000 স্টুডেন্ট ছিল, পপুলেশনের ভিতর যে 4000 স্টুডেন্ট ছিল, একজন রিসার্চারের পক্ষে কিন্তু 4000 স্টুডেন্টের কাছে নিজে গিয়ে ডাটা কালেক্ট করা সম্ভব নয়। তো রিসার্চার তখন কি করেন? এই 4000 স্টুডেন্টের ভিতরে কিছু স্টুডেন্ট বেছে নেন, এবং যে স্টুডেন্ট গুলো বেছে নেন সেগুলো হচ্ছে স্যাম্পল। আমি আরেকটু সহজ করে বলি, আপনারা যখন ভাত রান্না করেন, ভাত রান্না করার সময় কিন্তু প্রতিটা ভাত টিপে দেখা লাগে না যে ভাত সিদ্ধ হয়েছে কিনা। ভাতের হাঁড়ির ভিতর থেকে কিন্তু কিছু পরিমাণ ভাত, অল্প কিছু পরিমাণ ভাত টিপলেই আমরা বুঝতে পারি যে পুরো ভাতটা সিদ্ধ হয়েছে বা রান্না হয়েছে কিনা। তো ঠিক তেমন ভাবেই 4000 স্টুডেন্টের কাছে কিন্তু একজন রিসার্চারের পক্ষে সম্ভব না তাদের ডাটা কালেক্ট করা। তো রিসার্চার তখন কি করেন? এই 4000 স্টুডেন্টের ভিতর থেকে কিছু স্টুডেন্ট বেছে নেন। ধরে নেন 4000 স্টুডেন্টের ভিতরে 40 জন স্টুডেন্ট রিসার্চার বেছে নিল, তাহলে এই 40টা হচ্ছে আমাদের স্যাম্পল। এবং একটা টেকনিকের মাধ্যমে এই 4000 জন স্টুডেন্টের ভিতর থেকে একটা টেকনিকের মাধ্যমে এই 40 জন স্টুডেন্ট বেছে নেয়। যেই টেকনিকের মাধ্যমে এই 40 জন স্টুডেন্ট বেছে নিয়েছেন সেই টেকনিকটাকে বলা হয় স্যাম্পলিং। এই বিষয়ে আমরা পরবর্তীতে ডিটেলস ক্লাস করব। এখন আমরা পপুলেশনের স্যাম্পল সম্পর্কে আমরা জানলাম। যাদের উপর আমরা রিসার্চ করব তারা হচ্ছে পপুলেশন, এবং যাদের আমরা সিলেক্ট করে নিলাম রিসার্চ করার জন্য তারা হচ্ছে আমার স্যাম্পল। এখন আমরা কথা বলবো ডেটা সম্পর্কে। ডেটা জিনিসটা কি? এই যে আমরা 40 জন স্যাম্পল নিলাম,
এদের কাছ থেকে আমরা যে ইনফরমেশন নেব, স্যাম্পলের কাছ থেকে আমরা যে ইনফরমেশন নেব, সেটাই হচ্ছে ডাটা। এবং তারপরে আছে প্রাইমারি ডাটা। এখন রিসার্চার যদি সরাসরি নিজে গিয়ে ডাটা কালেক্ট করে স্টুডেন্টের কাছ থেকে, তখন সেটা হবে প্রাইমারি ডাটা। আর রিসার্চারের যদি সময় কম থাকে, রিসার্চার নিজে না যেতে পারে, তাহলে পূর্বে এর আগে কোনো এনজিও বা কোনো রিসার্চার যদি এই বিষয়ে রিসার্চ করে থাকেন, তাহলে তার কাছ থেকে টাকা দিয়ে আগের রিসার্চ করা ডাটা কিছু কিনে নেন। এটাকে বলা হয় সেকেন্ডারি ডাটা। আশা করি প্রাইমারি ডাটা আর সেকেন্ডারি ডাটা সম্পর্কে আমি বোঝাতে পেরেছি। এখন আমরা কথা বলবো কোয়ান্টিটিভ ডাটা সম্পর্কে। কোয়ান্টিটিভ ডাটা কি, আর একই সাথে আমরা কথা বলবো কোয়ালিটেটিভ ডাটা। এখানে কিন্তু আপনারা যে কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটেটিভ, এটা দেখেই কিন্তু ধারণা করতে পারছেন জিনিসটা কি। কোয়ান্টিটিভ মানে হচ্ছে পরিমাণগত, যেটা পরিমাণ করা যায়। আরেকটা হচ্ছে কোয়ালিটিভ, যেটা পরিমাণ করা যায় না, যেটা গুণগত, সেটা হচ্ছে কোয়ালিটেটিভ। যেমন এক্সাম্পল দিলে বুঝতে পারবেন, আপনাকে যদি বলা হয় আপনার হাইট কত, আপনি বলবেন আমার হাইট এত। ওজন কত, বলবেন 50 কেজি 60 কেজি। যদি বলা হয় আপনার ক্লাস রোল কত, আপনি বলবেন এত। যদি আপনাকে বলা হয় যে এখানে কয়জন মানুষ এসেছে, আপনি বলবেন 10 15 20। এটা হচ্ছে যেটা সংখ্যা দিয়ে পরিমাণ করা যায়, সেটা হচ্ছে কোয়ান্টিটিভ ডাটা। আর যেটা সংখ্যা দিয়ে পরিমাণ করা যায় না, সেটা হচ্ছে কোয়ালিটেটিভ ডাটা। যেমন কোয়ালিটেটিভ ডাটার এক্সাম্পল যদি দিতে চাই, তাহলে আপনাকে যদি বলা হয় যে অমুক লোকটা কেমন, আপনি কি বলবেন 5 6 7? না, এটা আপনি বলতে পারবেন না। আপনি কি বলবেন যে অমুক লোকটা খুব ভালো, অমুক লোকটা খুব খারাপ, অমুক লোকটা এই সেই, তার বর্ণনামূলক দেবেন, তার গুণগত দেবেন। সে ভালো হোক খারাপ হোক সেটা পরের কথা, তার গুণগত বলবেন। আপনি কিন্তু তাকে বলবেন না যে 5 6 7। তাই যেটা নাম্বার দিয়ে পরিমাণ করা যায়, সেটা হচ্ছে কোয়ান্টিটিভ ডাটা। আর যেটা গুণগত নাম্বার দিয়ে পরিমাণ করা যায় না, গুণগত মান প্রকাশ করে, সেটা হচ্ছে কোয়ালিটেটিভ ডাটা। আশা করি এই টার্ম গুলো আমি বোঝাতে পেরেছি। এখন আমি ভেরিয়েবল সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা দিব। ভেরিয়েবল এর ভিতরেই কিন্তু অ্যান্সার আছে। যেটা ভ্যারি করে মানে ভিন্ন ভিন্ন, যেটার মান ফিক্সড না, পরিবর্তনশীল, সেটাকেই আমরা ভেরিয়েবল বলছি। এক্সাম্পল হিসেবে আমরা দিতে পারি যে ক্লাস রোল নাম্বার, হাইট, ওয়েট, এগুলো কিন্তু পরিবর্তনশীল, তাই আমরা এগুলোকে ভেরিয়েবল বলছি। এখন আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখবো যে ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট, কন্টিনিউয়াস এবং ডিসক্রিট ভেরিয়েবল কি। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, আমি খুব সহজভাবে বলছি, যেটা দ্বারা কারণ বোঝাবে সেটা হবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং যেটা দ্বারা রেজাল্ট বা ইফেক্ট বোঝাবে সেটা হবে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কজটা হবে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং ইফেক্ট যেটা, সেটা হবে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে আমি যে এক্সাম্পলটা দিয়েছিলাম প্রথমে, যে আমার এই রিসার্চ ক্লাস নেওয়ার কারণে ঢাকা সিটির ভিতরে যত নার্সিং স্টুডেন্ট কলেজ আছে, সেই কলেজগুলোর ভিতরে স্টুডেন্ট গুলোর কি ধরনের রেজাল্টে পরিবর্তন আসছে, সেই বিষয়টা নিয়ে আমরা রিসার্চ করব। তো এখানে কারণ কোনটা? আমার রিসার্চ ক্লাস নেওয়া, আমার ক্লাস নেওয়াটা হচ্ছে কারণ। আমার ক্লাস নেওয়ার কারণেই তো পরিবর্তন হচ্ছে কিনা সেটা আমরা দেখব। কি পরিবর্তন হচ্ছে? রেজাল্ট পরিবর্তন হচ্ছে। এখানে কজটা হচ্ছে আমার ক্লাস, তাই কজটা হবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এবং রেজাল্টটা পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না, হলে কি ধরনের পরিবর্তন হচ্ছে, মানে রেজাল্টে পরিবর্তন হচ্ছে আমার ক্লাস নেওয়ার কারণে, তাহলে এখানে ইফেক্ট কোনটা? রেজাল্ট। তাহলে রেজাল্টটা হবে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই বিষয়ে জানতে হলে আমার প্রিভিয়াস একটা ক্লাস আছে ভেরিয়েবল সম্পর্কে, সেই ক্লাসটা আপনারা দেখতে পারেন। ভেরিয়েবলের ফুল ডিটেলস আমি ক্লাস নিয়েছি। আর এখানে রিসার্চের ভিতরে জাস্ট আমি প্রাথমিক ধারণাগুলো দিয়ে যাচ্ছি, কারণ রিসার্চের পরে আমার ভেরিয়েবলে ক্লাস নেওয়া দরকার ছিল, কিন্তু আমি আগে নিয়ে ফেলেছি। এখন আমি স্টেপ বাই স্টেপ সিরিয়াল অনুযায়ী ক্লাস নেবো ইনশাল্লাহ, সমস্যা নেই। তারপরে আমাদের আছে কন্টিনিউয়াস ভেরিয়েবল। কন্টিনিউয়াস ভেরিয়েবল জিনিসটা কি, একদম সহজ করে আমি বলছি, যে মানগুলো আমরা ইচ্ছা মতো নিতে পারি, সেগুলো হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েবল। আর যে মানগুলো আমরা পয়েন্ট আকারে নিতে পারি না, এটা ইচ্ছাকৃত। মানে মানে আমি উদাহরণ দিলে ভালো ক্লিয়ার হবে। মনে করেন বলা হলো আপনার ওজন কত, আপনার ওজন 50 কেজি হতে পারে, 50.5 কেজি হতে পারে, 60 কেজি হতে পারে, 60 কেজি 5 পয়েন্ট হতে পারে। সেটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস ভেরিয়েবল। যে 50 হতে পারে, 50.5 হতে পারে, যাই হোক না কেন আমরা সেই মানটা নিতে পারছি, সেটা হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েবল।
আর যেখানে আমরা শুধুমাত্র পূর্ণ সংখ্যা নিতে পারবো, যেমন শুধু 50 নিতে পারবো, 50.5 আমরা নিতে পারবো না, সেটা হচ্ছে ডিসক্রিট ভেরিয়েবল। আশা করি আমি বোঝাতে পেরেছি। তো আরেকবার আমি 2 মিনিটের ভিতরে সম্পূর্ণটা বোঝানোর চেষ্টা করছি। তো রিসার্চের টার্মস আমরা কিছু শিখছি, তার ভিতরে হচ্ছে পপুলেশন। আমরা যেই মানুষগুলোর উপরে রিসার্চ করব সেটা হচ্ছে আমাদের পপুলেশন। আর এই মানুষগুলোর ভিতর থেকে কিছু সংখ্যক মানুষ আমরা সিলেক্ট করে নেব রিসার্চ করার জন্য। সেগুলো যাদের সিলেক্ট করে নিলাম তারা হচ্ছে আমার স্যাম্পল, এবং স্যাম্পলের কাছ থেকে আমি যে ইনফরমেশন গুলো নিলাম সেগুলো হলো ডাটা। এখন রিসার্চার যদি সরাসরি নিজে গিয়ে ডাটা কালেক্ট করেন সেটা হবে প্রাইমারি ডাটা। আর রিসার্চের সময়ের অভাবে বা যে কোনো কারণে যদি নিজে গিয়ে ডাটা কালেক্ট করতে না পারে, কোনো এনজিও বা আগে যে রিসার্চ করেছে সেই রিসার্চারের কাছ থেকে টাকা দিয়ে হোক যেভাবে হোক যদি রিসার্চটা নেয়, তাহলে ডাটাগুলো নেয়, ইনফরমেশন গুলো নেয়, তাহলে সেটা হবে সেকেন্ডারি ডাটা। আর যেই তথ্যগুলো বা যেই বিষয়গুলো আমরা নাম্বার দিয়ে প্রকাশ করতে পারি সেগুলো হবে আমাদের কোয়ান্টিটিভ ডাটা। আর যেগুলো নাম্বার দিয়ে আমরা প্রকাশ করতে পারবো না, গুণগত মান প্রকাশ করবে, সেগুলো হবে কোয়ালিটিভ ডাটা। এবং ভেরিয়েবলস এর ভেতরে আমি ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সম্পর্কে বললাম। যেটা আমাদের কজ সেটা হবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেটা ইফেক্ট সেটা হবে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং যেটার মান আমরা ইচ্ছা মতো নিতে পারি, সেটা পূর্ণ সংখ্যা হোক অপূর্ণ সংখ্যা হোক, বা যে 50, 60 বা 50.5, হাইট ওয়েট, মানে যে কোনো মান আমরা ইচ্ছা মতো নিতে পারি, পূর্ণ অপূর্ণ হতে পারে, যে কোনো নাম্বার আমরা নিতে পারি, সেটা হবে আমাদের কন্টিনিউয়াস ভেরিয়েবল। আর যেখানে শুধুমাত্র পূর্ণ সংখ্যা আমাদের নিতে হবে, 50 নিলে 50, 60 নিলে 60, কোনো দশমিকের পরে কোনো সংখ্যা হবে না, 50.5, 50.6 এরকম কোনো হবে না, শুধুমাত্র সলিড সংখ্যা নিতে হবে, পূর্ণ সংখ্যা নিতে হবে, সেটা হচ্ছে আমাদের ডিসক্রিট ভেরিয়েবল। আশা করি রিসার্চের বেসিক যেটুকু দরকার আমি দিতে পেরেছি। যদি না বোঝেন ক্লাসটা 2-3 বার দেখবেন, আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে রাখবেন। ধন্যবাদ।